রিদি আজ সত্যিই অনেক খুশি। সে বনের একটি বন্য হরিণকে নিজের হাতে ঘাস খাওয়াতে পেরেছে। তার মনে হচ্ছিল সে প্রকৃতির সেই নীরব প্রাণীর সাথে এক গোপন বন্ধুত্ব তৈরি করে ফেলল। এই স্মৃতিটুকু নিয়ে সে সারা জীবন গর্ব করতে পারবে। রিদির হাতে টিকিট, নতুন সূর্যের আলো। শীতকাল, কিন্তু কক্সবাজারের আকাশে রোদের তেজ তখনও পুরো মাত্রায় ছড়ায়নি। সকাল 7টা। নূর ফাতেহা রিদি, তার বাবা এবং দাদুর হাত ধরে কক্সবাজারের বিখ্যাত ডুলাহাজারা সাফারি পার্কের প্রধান ফটকের দিকে এগিয়ে গেল। রিদির হাতে ছিল তার প্রথম সাফারির টিকিট। তার ছোট্ট চোখ দুটো কৌতূহলে ছানা বড়া। গেটের ওপরে লেখা ডুলাহাজারা সাফারি পার্ক। পার্কের ভেতরে পা রাখতেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কোলাহল যেন জাদুকরীভাবে হারিয়ে গেল। চারপাশে উঁচু নিচু টিলা, ঘন সবুজ গাছ আর বাঁশঝাড়ের মিষ্টি বাতাস। রিদি ফিসফিস করে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, সত্যিই কি এখানে বাঘ আছে? বাবা হাসলেন, আছে রিদি, তবে আমরা তাদের দূর থেকে দেখব। রিদি অবাক হয়ে দেখল বানরগুলো কি অবিশ্বাস্য দ্রুত গতিতে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছে। একটা ছোট বানরের বাচ্চা তার মায়ের পেট আঁকড়ে ধরেছিল। যখন মা বানরটি লম্বা একটা লাফ দিল, রিদি ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু মুহূর্তের মধ্যেই মা আর বাচ্চা নিরাপদে অন্য ডালে গিয়ে বসল, যেন তারা ছিল জঙ্গল অলিম্পিকের জাম্পিং চ্যাম্পিয়ন। দাদু বললেন, দেখলি রিদি, বানর হলো প্রকৃতির সবচেয়ে চঞ্চল প্রাণীগুলোর মধ্যে অন্যতম। ওদের দেখলে মনে হয় যেন ওদের শরীরে কোনো ক্লান্তি নেই। খাবার নিয়ে ঝগড়া আর খেলা। একটু পর গাইড তাদের সতর্ক করলেন, এদের খাবার দেবেন না। রিদি এবং রঙের খেলা। রিদি, তার বাবা ও দাদু যখন সাফারির পাখিদের অভয়ারণ্যে ময়না পাখির সাথে কথা বলার অভিজ্ঞতা অর্জন করছিল, ঠিক তার পাশেই ছিল উজ্জ্বল রঙের টিয়া পাখিদের জন্য নির্দিষ্ট একটি বড় খাঁচা। রঙের ঝলক, টিয়া পাখির দল। ময়না পাখির কালো শরীরের আভিজাত্যের পাশে টিয়া পাখিদের বেষ্টনীতে ছিল রঙের এক দারুণ মেলা। সেখানে সবুজ, লাল, নীল আর হলুদ রঙের টিয়ারা ডালে বসে কিচিরমিচির করছে। ময়না যেখানে কথা বলায় পটু, টিয়ারা সেখানে তাদের চোখ ধাঁধানো রং আর উচ্চস্বরের কলরব দিয়ে রাজত্ব করছিল। দেখো বাবা, কি সুন্দর সবুজ। রিদি একটি উজ্জ্বল সবুজ টিয়ার দিকে ইশারা করে বলল, যার ঠোঁটটি ছিল টকটকে লাল। বাবা বললেন, এরা হলো পাহাড়ি টিয়া। এদের গায়ের রং প্রকৃতির সবুজ আর ফুলের মতো উজ্জ্বল হয়। ময়না বনাম টিয়া, দুই ধরনের বন্ধুত্ব। রিদি দুই খাঁচার সামনে দাঁড়িয়ে দেখল, দুই পাখির বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। একটি ময়না তখনও তার দিকে মাথা কাত করে তাকিয়েছিল, যেন রিদি তার নতুন কোনো কথা শেখাবে। ময়নারা শান্ত ও বুদ্ধিমান, তারা মানুষের কণ্ঠ নকল করতে ভালোবাসে। টিয়া, অন্যদিকে একটি টিয়া গাছের ডালে উল্টো হয়ে ঝুলে রইল, যেন সে রিদিকে দেখেও না দেখার ভান করছে। টিয়ারা বেশি চঞ্চল, দলবদ্ধভাবে থাকে এবং জোরে জোরে নিজেদের ভাষায় চিৎকার করে। বানর মা আর তার ছোট্ট ছানা, ভালোবাসার দৃশ্য। রিদি, তার বাবা আর দাদু যখন বানরদের টিলা পার হওয়ার আগে শেষবারের মতো তাদের চঞ্চলতা দেখছিলেন, তখন হঠাৎ তাদের চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য। এটি ছিল কেবল দুষ্টুমি বা লাফালাফি নয়, বরং প্রকৃতির এক গভীর ভালোবাসার ছবি। অজগর দেখে রিদির চমক, শীতল রহস্য। রিদি এবং তার পরিবার যখন সাফারির প্রায় শেষ দিকে চলে এসেছে, তখন তারা কুমিরের পুকুর পার হয়ে সাপ প্রজাতি সংরক্ষণ কেন্দ্রের কাছাকাছি এলো। রিদি সাধারণত সাপ দেখলে ভয় পায়, তাই তার বাবা তার হাত শক্ত করে ধরে রাখলেন। রহস্যময় ঘুমন্ত দৈত্য। সংরক্ষণ কেন্দ্রটি ছিল কাঁচের তৈরি বড় বড় বেষ্টনী দিয়ে ঘেরা, যেখানে নানা ধরনের সাপ রাখা ছিল। বিভিন্ন বিষধর সাপ দেখার পর রিদিরা একটা বিশাল বেষ্টনীর সামনে এসে দাঁড়াল। বেষ্টনীর ভেতরে গাছের একটি মোটা গুঁড়ির ওপর জড়ানো অবস্থায় শুয়েছিল বিশাল এক অজগর সাপ। বাবা, ওটা কি? রিদি ফিসফিস করে জিজ্ঞেস করল, ভয়ে তার গলার স্বর প্রায় হারিয়ে গিয়েছিল। সবুজের সাথে রিদির কথোপকথন। সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত তারা প্রকৃতির এই বিশাল ক্যানভাসের ভেতরে ছিলেন। এখন রিদি আর আগের মতো ছোটাছুটি করছে না, বরং সে ধীরে ধীরে হাঁটছে, যেন সে প্রকৃতির সাথে এক নীরব কথোপকথনে মগ্ন। রিদি দেখল, একটি বিশাল বট গাছ তার শত শত ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সবুজ পোশাকের এক প্রাচীন জ্ঞানী ব্যক্তি। গাছের ছায়া নিচে শীতলতা ছড়াচ্ছে। রিদি গাছটির কাছে গিয়ে
উট পাখি, ময়ূর ও বনমোরগ রঙের বৈচিত্র্যে হৃদি। প্রকৃতির নীরব পথে হেঁটে চলার পর হৃদি, বাবা ও দাদু যখন সাফারির শেষ কয়েকটি বেষ্টনীর কাছাকাছি এলেন, তখন তাদের চোখে পড়ল আরও কিছু দারুণ পাখি। এই অংশে ছিল এক ভিন্ন রঙের আর আকারের সমাহার, যা হৃদিকে আবার চঞ্চল করে তুলল। বিশালতার চমক, উট পাখি। হৃদি দূর থেকে দেখল একটি বিশাল বেষ্টনীর ভেতরে কয়েকটি লম্বা গলাওয়ালা পাখি দ্রুত হেঁটে বেড়াচ্ছে। সেগুলো ছিল উট পাখি। বাবা, দেখো, ওদের গলা কত লম্বা আর ওরা কত বড়! হৃদি আনন্দে প্রায় চিৎকার করে উঠল। উট পাখিগুলো বিশাল হলেও দেখতে খুব নিরীহ ছিল। ময়ূরের রাজকীয়তা, আনন্দের চূড়ায় হৃদি। উট পাখি আর বন মোরগ দেখার পর হৃদি যখন পার্কের প্রধান ফটকের দিকে প্রায় চলে এসেছে, ঠিক তখনই তাদের চোখ পড়ল আরও একটি মনোমুগ্ধকর দৃশ্যের ওপর। এটি ছিল সেই ময়ূর যাকে দেখে হৃদির হৃদয়ে আনন্দের ঢেউ উঠেছিল। বিদায়ের আগে সেরা উপহার। সাফারির কর্মচারী আর দর্শনার্থীদের ভিড় নেই এমন একটি শান্ত, সবুজ ঘাসের লনে একটি রাজকীয় পুরুষ ময়ূর দাঁড়িয়েছিল। সূর্যের তেজ তখন সামান্য কমলেও ময়ূরের পালকের ওপর আলো এমনভাবে পড়ছিল যেন হাজারো হীরা জ্বলছে। প্রথমবার দেখার চেয়েও এবার হৃদির আনন্দ ছিল দ্বিগুণ। ময়ূরটি খুব ধীরে, যেন তার রাজ্যের শেষ প্রজাতিকে বিদায় জানাতে এসেছে, ঠিক সেইভাবে সে তার পেখম মেলে দিল। আলোর উৎসব। ময়ূরের পেখম যখন পুরোটা ছড়িয়ে গেল, হৃদির কাছে মনে হলো যেন প্রকৃতির সমস্ত রং এই এক মুহূর্তের জন্য সেখানে এসে জড়ো হয়েছে। রাজকীয় ময়ূরের মন ভোলানো নাচের পর হৃদি, বাবা ও দাদু এবার সাফারির শেষ প্রান্তে এসে পৌঁছাল। সেখানে একটি ছোট বেষ্টনীতে তারা দেখল একদল ঝলমলে রঙের বন মোরগ। বন্য রং এবং চালচলন। ময়ূরের বিশাল পেখমের আভিজাত্য যেখানে শেষ হয়েছিল, বন মোরগগুলো সেখানে শুরু করেছিল তাদের নিজস্ব বুনো সৌন্দর্য। খাঁচার ভেতরে কয়েকটি পুরুষ বন মোরগ মাটিতে খুঁটে খুঁটে খাবার খাচ্ছিল। হৃদি দেখল সাধারণ মোরগের চেহারা অনেক বেশি উজ্জ্বল। পুরুষ মোরগগুলোর মাথায় ছিল টকটকে লাল ঝুঁটি। বন মোরগের রঙের ঝলকানি দেখার পর হৃদি, বাবা ও দাদু যখন পার্কের প্রায় শেষ প্রান্তে প্রধান ফটকের কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন তারা শেষ দুটি গুরুত্বপূর্ণ পাখির সাথে পরিচিত হল, বিশাল আকারের রাজধনেশ এবং আকাশে ভেসে থাকা শকুন। ঠোঁটের আভিজাত্য, রাজধনেশ। তারা একটি বড় খাঁচার কাছে থামল, যেখানে কয়েকটি রাজকীয় দেখতে পাখি ছিল। এগুলো ছিল রাজধনেশ, গ্রেট হর্নবিল। হৃদি এমন পাখি আগে দেখেনি। পাখিগুলোর দেহের রং কালো, কিন্তু তাদের ঠোঁটের ওপরে ছিল বিশাল হলুদ রঙের একটি অতিরিক্ত অংশ, যা দেখতে ঠিক একটি মুকুটের মতো। দাদু, এই পাখিটার মাথায় এটা কি? হৃদি অবাক হয়ে জানতে চাইল। দাদু হেসে বললেন, ওটা হলো ওদের ঠোঁটেরই অংশ, যাকে ক্যাস্ক বলে। প্রকৃতির সাথে হৃদির আনন্দ, নীরব বন্ধন ও প্রত্যাবর্তনের পালা। রাজধনেশের আভিজাত্য এবং শকুনের অবাধ উড়ান দেখার পর হৃদি, বাবা ও দাদু সাফারি পার্কের প্রধান ফটকের দিকে এগিয়ে চললেন। হৃদির হাতে তখন তার কেনা খেলনা হাতি আর ময়ূরের পুতুল। প্রকৃতির শেষ স্পর্শ। এই শেষ পথটুকুতে হৃদি হঠাৎ আর কথা বলল না। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তার পা হয়তো ক্লান্ত, কিন্তু তার মন ছিল শান্ত ও সজীব। সবুজের ছোঁয়া। হৃদি এক মুঠো নরম ঘাস ছুঁয়ে দেখল। তার কাছে মনে হলো এই ঘাস যেন সেই হরিণদের নরম স্পর্শ মনে করিয়ে দিচ্ছে, যাদের সে নিজের হাতে ঘাস খাইয়েছিল। 2. হাওয়ার গান। ঘন বাঁশঝাড়ের পাতাগুলো হাওয়ায় শিরশির শব্দ করছিল। হৃদির কাছে মনে হলো এটা যেন ময়না পাখির মিষ্টি সুর বা বন্য মোরগের ডাকের চেয়েও শান্ত, প্রকৃতির নিজস্ব সঙ্গীত। 3. মুক্তির অনুভূতি। খোলা আকাশ আর উঁচু টিলাগুলোর দিকে তাকিয়ে হৃদি এক ধরনের মুক্তির আনন্দ অনুভব করল। সে ভাবল এই সব প্রাণী তাদের নিজস্ব জগতে কতটা স্বাধীন। হৃদি তার বাবাকে বলল, বাবা, আমার মনে হচ্ছে আমি যেন একটা খুব সুন্দর স্বপ্ন দেখলাম। এই গাছগুলো, এই বাতাস, সবাই যেন খুব খুশি। বাবা হেসে বললেন, প্রকৃতি এমনই হৃদি। সে তার সমস্ত প্রাণ ও সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। আমরা যখন প্রকৃতির যত্ন নিই, প্রকৃতিও তখন আমাদের আনন্দ আর শান্তি দেয়। নীরব শিকারীর চঞ্চলতা। এই বেষ্টনীতে ছিল একটি ছোট প্রাণী যা হৃদির মনোযোগ কেড়ে নিল। এটি ছিল একটি বন বিড়াল, জঙ্গল ক্যাট।
প্রথম দেখায় এটি অনেকটা সাধারণ বিড়ালের মতোই লাগলেও হৃদি বুঝতে পারল এটি আরও অনেক বেশি বন্য। বন বিড়ালটির গায়ের রং ছিল ধূসর বাদামি, আর তার চোখগুলো ছিল তীক্ষ্ণ এবং সতর্ক। বাবা ফিসফিস করে বললেন, এই হলো বন বিড়াল। এদের চঞ্চলতা আর শিকারের ক্ষমতা দারুণ। এরা সাধারণত রাতে বের হয়। এর থেকে কম এজ 3-এর থেকে বড়, ক্ষুদ্র হলেও বন্য। এর থেকে কম বাই এজ 3-এর থেকে বড়। বন বিড়ালটি বেষ্টনীর ভেতরে পাথরের আড়ালে চুপ করে বসেছিল। কুমিরের পুকুর, শীতল জলজ রহস্য। বন বিড়ালের ক্ষিপ্রতা দেখার পর হৃদি, তার বাবা ও দাদু সাফারির সেই অংশের দিকে গেলেন যেখানে ছিল জলজ প্রাণীদের আস্তানা, কুমিরের পুকুর। নীরব, শীতল জলজ, দৈত্য। পুকুরটি ছিল চারপাশে শক্ত বেষ্টনী দিয়ে ঘেরা। পুকুরের জল ছিল কিছুটা ঘোলাটে, আর পাড়ের দিকে ছিল কাদা ও ঘাস। হৃদি বেষ্টনীর সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাল। প্রথম দেখাতে পুকুরটি শান্ত মনে হলেও একটু মনোযোগ দিতেই হৃদি দেখল জলের ধারে কয়েকটি লম্বা, গাঢ় রঙের শরীর স্থির হয়ে আছে। এগুলোই ছিল কুমির, ক্রোকোডাইল। বাবা, ওরা নড়ছে না কেন? হৃদি ফিসফিস করে জিজ্ঞেস করল। বাবা বললেন, কুমিররা শিকারের জন্য বা বিশ্রাম নেওয়ার সময় খুব চুপচাপ থাকে হৃদি। দেখবি, ওরা নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা এভাবে থাকতে পারে। এরা শীতল রক্তের প্রাণী, তাই এরা রোদ পোহায়। হৃদি লক্ষ্য করল কুমিরগুলো শুধু চোখ আর নাকের অংশ জলের ওপরে সামান্য ভেসে আছে, বাকি শরীর কাদা আর জলের সঙ্গে এমনভাবে মিশে আছে যে সহজে বোঝাই যায় না। তাদের চামড়ার রুক্ষতা আর পাথরের মতো স্থিরতা দেখে হৃদির শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লেকের ধারে হৃদির বিশ্রাম, জলের শান্তি। কুমিরের পুকুরের শীতল রহস্য দেখার পর হৃদি, বাবা ও দাদু এবার হাঁটা শুরু করলেন পার্কের একটি সুন্দর লেকের ধার দিয়ে। লেকটি ছিল অপেক্ষাকৃত উন্মুক্ত এবং চারদিকে সবুজ ঘাসে ছাওয়া। জলের শান্তি। লেকের ধার ধরে হাঁটতে হাঁটতে হৃদির মনে এক ধরনের শান্তি এলো। কুমিরের বেষ্টনীর কঠোরতা বা বাঘের প্রতাপের পর এই লেকের শান্ত দৃশ্য ছিল এক স্বস্তিদায়ক বিরতি। লেকের জল ছিল স্থির ও স্বচ্ছ। হাতির সান্নিধ্য, দাদু ও হৃদির আবেগঘন মুহূর্ত। লেকের ধারে শান্তি উপভোগ করার পর হৃদি, তার বাবা ও দাদু এগিয়ে এলেন পার্কের সবচেয়ে বড় প্রাণীগুলোর দিকে, হাতিদের বেষ্টনীতে। বিশালতার উষ্ণতা। বেষ্টনীটি ছিল বেশ বড়, যেখানে কয়েকটি হাতি শান্তভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং সুর দিয়ে নিজেদের শরীরে ধুলো ছিটাচ্ছিল। একটি বড় এশীয় হাতি লোহার বেড়ার একদম কাছাকাছি দাঁড়িয়েছিল। হাতিটির চোখ ছিল শান্ত আর কানগুলো ছিল বড় পাতার মতো। দাদু, যিনি সারাদিন ধরে হৃদিকে সঙ্গ দিচ্ছিলেন, তিনি এই হাতিটির কাছে একটু বেশি সময় দাঁড়ালেন। দাদু হৃদিকে বললেন, হৃদি, দেখ, এরা কত বিশাল কিন্তু কত শান্ত। এদের মতো বুদ্ধিমান আর মায়াবী প্রাণী খুব কমই আছে। দাদুর স্মৃতিচারণ। দাদু তখন হাতিটির দিকে তাকিয়ে একটু যেন আবেগপ্রবণ হয়ে উঠলেন। তিনি হৃদিকে বললেন, জানিস তো, তোর ছোটবেলায় এই হাতির মতো বিশাল ছিল তোর একটা খেলনা, যার পিঠে চেপে তুই খেলতে ভালোবাসতিস। হাতির সাথে আমাদের অনেক স্মৃতি। জলজ পাখি ও প্রকৃতির সমর্পণ। লেকের ধারে হৃদি। হাতির কাছ থেকে উষ্ণ বিদায় নেওয়ার পর হৃদি, বাবা ও দাদু ফিরে এলেন সাফারির সেই শান্ত লেকের ধারে, যেখানে জলজ পাখিদের দেখা মেলে। এটি ছিল তাদের ভ্রমণের শেষ শান্ত বিরতি। জলজ পাখিদের নীরব জীবন। লেকের পাড়ে এসে হৃদি আবার বসার জায়গা পেল। লেকের জল ছিল স্থির, যা চারপাশের সবুজ প্রকৃতিকে নিখুঁতভাবে প্রতিফলিত করছিল, যেন জল একটি বিশাল আয়না। হৃদি দেখল লেকের মাঝে কয়েকটি জলচর পাখি, ওয়াটারফাউল, সম্ভবত হাঁস বা বক জাতীয়, ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতির সাথে হৃদির সমর্পণ। হৃদি তার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে অনুভব করল এক জলের শব্দ, লেকের ধারে হালকা ঢেউয়ের যে মৃদু শব্দ, তা তার কানে এক প্রকার আরাম এনে দিল। হৃদি, বাবা ও দাদু এগিয়ে গেলেন সাফারির সবচেয়ে রোমাঞ্চকর অংশের দিকে, বাঘের বেষ্টনীতে। বনের রাজার নীরব প্রতাপ। লোহার মজবুত বেড়ার সামনে ভিড় থাকলেও হৃদি তার বাবার হাত ধরে সামনে এগিয়ে গেল। বেষ্টনীর ভেতরে সবুজ ঘাসের ওপর শান্তভাবে শুয়েছিল একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার।
হৃদি এমন বিশাল এবং শক্তিশালী প্রাণী এর আগে এত কাছ থেকে দেখেনি। রঙের ঝলক, বাঘের গায়ের হলুদ কালো ডোরাকাটা দাগগুলো সূর্যের আলোয় যেন এক জাদুকরী নকশা তৈরি করছিল। এই ডোরাগুলোই বাঘের সৌন্দর্য এবং বনের মধ্যে লুকিয়ে থাকার কৌশল। 2. নিঃশব্দ শক্তি। বাঘটি ছিল স্থির, চোখ দুটি প্রায় বন্ধ। তার সেই নীরব উপস্থিতি তার ভেতরের অপ্রতিরোধ্য শক্তিকে প্রকাশ করছিল। দেখে মনে হচ্ছিল সে ঘুমিয়ে আছে, কিন্তু তার প্রতিটি পেশি প্রস্তুত ছিল। হৃদি ভয়ে তার বাবার হাত শক্ত করে চেপে ধরল। সে ফিসফিস করে বলল, বাবা, ওটা কত বড়? ও কি আমাদের দেখতে পাচ্ছে? বাবা শান্তভাবে বললেন, হ্যাঁ হৃদি। বাঘের দৃষ্টি খুব তীক্ষ্ণ। বাঘের ডেরায় বন্যশক্তির রোমাঞ্চ অনুভব করার পর হৃদি, বাবা ও দাদু এবার এগিয়ে গেলেন পাশের বেষ্টনীতে, যেখানে দেখা মিলল আর এক রাজার সিংহের। আফ্রিকার রাজার আভিজাত্য। বাঘের বেষ্টনী পার হয়ে তারা দেখতে পেলেন সিংহের জন্য তৈরি করা একটি বড় এবং উন্মুক্ত এলাকা। সেখানে সবুজ ঘাসের ওপর দুটি সিংহ শান্তভাবে বিশ্রাম নিচ্ছিল। হৃদির চোখ প্রথমে আটকে গেল পুরুষ সিংহটির দিকে। তার গলা এবং ঘাড়ের চারপাশে ঘন সোনালি বাদামি রঙের বিশাল যে কেশর মানে ছিল, তা তাকে এক রাজকীয় ও দারুণ প্রতাপশালী চেহারা দিয়েছে। বাবা বললেন, হৃদি, ইনি হলেন আফ্রিকার রাজা। যদিও আমাদের দেশে সিংহ নেই, তবুও সাফারিতে এদের দেখতে পাওয়া যায়। দুষ্টু আর লোমশ বন্ধু। বেষ্টনীর সামনে এসে হৃদি দেখল একটি বিশাল আকারের ভাল্লুক, বেয়ার, তার পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার গাঢ় রঙের ঘন লোমগুলো তাকে বেশ ভারী দেখাচ্ছিল। ভাল্লুকটি বেড়ার খুব কাছাকাছি এসে কৌতূহল নিয়ে দর্শকদের দিকে তাকাচ্ছিল। তার গোলগাল চেহারা এবং ছোট দুষ্টু চোখ দেখে হৃদির মন আনন্দিত হলো। হৃদি হেসে বলল, বাবা, দেখো, ওকে দেখতে অনেকটা আমাদের টেডি বিয়ারের মতো, শুধু অনেক বড়। বাবা বললেন, এরা দেখতে নরম মনে হলেও কিন্তু খুবই শক্তিশালী হৃদি। এরা সাধারণত একা থাকতে ভালোবাসে আর গাছে চড়তে খুব পটু। এরা ফল, মধু এবং ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে। প্রকৃতি জীবনের উৎস ও এক অবিচ্ছিন্ন শিক্ষক। হৃদি যখন ডুলাহাজারা সাফারি পার্কের বিভিন্ন প্রাণী, বাঘের প্রতাপ, সিংহের আভিজাত্য, হাতির উষ্ণতা, ময়ূরের সৌন্দর্য এবং ভাল্লুকের কৌতূহল দেখছিল, তখন সে উপলব্ধি করেছিল যে এই সব কিছুর মূলে রয়েছে এক বিশাল ও সর্বব্যাপী শক্তি, প্রকৃতি। সাফারির পরিবেশ হৃদিকে প্রকৃতিকে নতুন করে চিনতে শিখিয়েছিল। সবুজের আশ্রয় ও নীরবতা, পার্কের উঁচু নিচু টিলা, ঘন বাঁশঝাড় এবং বিশাল বটগাছের নিচে হৃদি অনুভব করেছিল প্রকৃতির গভীর শান্তি। হৃদির হাতে ঘাস। বাবা হৃদির জন্য কিছু নরম ঘাস জোগাড় করে দিলেন, যা পার্কের কর্মীরা বিশেষ অনুমতিতে দিয়েছিল। বাবা ফিসফিস করে বললেন, খুব সাবধানে দিবি হৃদি, ওরা খুব ভয় পায়। ধীরে ধীরে এগিয়ে দে। হৃদি ভয়ে ভয়ে তার হাতটা বাড়াল। একটি ছোট্ট চিতল হরিণ, যার চোখে ছিল সরলতা, সে ধীরে ধীরে বেড়ার কাছাকাছি এলো। হৃদি হাত বাড়িয়ে ঘাসগুলো ধরল। হরিণটি প্রথমে একটু দ্বিধা করল, তারপর আলতো করে তার মুখটা এগিয়ে আনল। হরিণটি খুব সাবধানে হৃদির হাতের ঘাসগুলো খেতে শুরু করল। কোমল স্পর্শ, হৃদির হাতে সেই হরিণের নরম ঠোঁটের স্পর্শ লেগেছিল, যা ছিল খুবই কোমল এবং উষ্ণ। সমাপ্তি। সাফারি পার্ক থেকে বিদায়। হরিণকে নিজের হাতে ঘাস খাওয়ানোর সেই কোমল মুহূর্তটির পর হৃদি, বাবা ও দাদু তাদের ভ্রমণ শেষ করার সিদ্ধান্ত নিলেন। তাদের মনে তখন বাঘের শক্তি, ময়ূরের রং এবং হরিণের ভালোবাসার স্মৃতি। প্রধান ফটকের দিকে ফেরা। তারা ধীরে ধীরে পার্কের প্রধান ফটকের দিকে হাঁটতে শুরু করলেন। পায়ে কিছুটা ক্লান্তি থাকলেও হৃদির চোখে ছিল এক নতুন দীপ্তি।